কলেজ শেষে আজ কায়নাত বাড়ি ফিরল না, বরং জুনাইরাকে নিয়ে একটু আশেপাশে ঘুরঘুর করল। তখন বিকেল 4টা ছাড়িয়েছে। জুনাইরা একটু আগেই নিজের বাড়ির পথ ধরে চলে গেছে। কায়নাত একা একা গুটি গুটি পায়ে হাঁটছিল। মেঘলা আকাশ আজ সারাদিন। সে আকাশ পানে তাকিয়ে বিড়বিড়িয়ে শুধোয়, কিপটা জামাই টাকা পয়সা দেয় না আল্লাহ, তাকে একটু সুবুদ্ধি দাও। সত্যি কায়নাতের কাছে একটা টাকাও নেই। শ্বশুরের কাছে কি টাকা চাওয়া যায়? লজ্জা শরম বলতে তো কিছু আছে নাকি? কায়নাত মুখ বাঁকিয়ে মুখের নিকাপ আর একটু টেনে সামনে পা বাড়াল। চারপাশে তীব্র বাতাসের শাসা শব্দ। আশেপাশে মানুষের আনাগোনাও খুব কম। কায়নাত পায়ের গতি বাড়াল। বাড়ি ফিরতে এমনিতেই দেরি হয়ে গেছে, এখন যদি বৃষ্টিতে আটকে যায় তাহলে বিরাট সমস্যা। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখের সামনে ভেরেস্কোকে দেখে আঁতকে উঠল সে। পাশে দুজন চওড়া চেহারার লোক, একেবারে পাঠার মতো দেখতে। হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে, মুখে অদ্ভুত তাচ্ছিল্যের ছাপ। কায়নাতের বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়তে লাগল। সে পাশ কাটিয়ে হাঁটার চেষ্টা করতেই ভেরেস্কো একচিলতে হেসে তার পাশে পা মেলাল। ভাবিজি কি খবর? কায়নাত থমকে দাঁড়িয়ে তাকাল। চোখে মুখে স্পষ্ট ভয় আর বিরক্তি। ঠোঁট কাঁপছিল, তবু ঠান্ডা গলায় জবাব দিল, আপনার সাথে আমার কোনো কথা নেই। আরে রাগ করেন কেন? নাকি আমাকে ভয় পাচ্ছেন? কায়নাত কিছু না বলে দ্রুত হাঁটা শুরু করল। দুজন পাঠা চেহারার লোকও পিছন পিছন হাঁটতে লাগল। চারপাশে যেন হঠাৎ বাতাস আরও জোরে বইতে শুরু করল। চারপাশে মানুষ নেই, সাথে অন্য নেই। সত্যি বলতে এই মুহূর্তে ভেরেস্কোকে তার সত্যি ভীষণ ভয় করছে। লোকটার চাহনি মারাত্মক নোংরা, আর ওই নোংরা চোখ তার পুরো সর্বাঙ্গ পর্যবেক্ষণ করে সেটা সে ভালো করেই বুঝতে পেরেছে। ভেরেস্কো পেছনে থেকে বলল, আপনাকে আমার বড্ড মনে ধরেছে কায়নাত। স্বামী কাছে না গেলেও আমি কিন্তু ঠিক যাব। কায়নাতের শরীরটা হিম ধরে গেল। লজ্জায় ভয়ে ঠোঁট কামড়ে মাথা নিচু করে হাঁটছিল, কিন্তু ভেতরে ভেতরে বুকের ভয় ততক্ষণে অগ্নির মতো ছড়িয়ে পড়েছে। পরপুরুষ মানুষের সাথে দাঁড়িয়ে কথা বলতে শরীর কেমন ভার হয়ে আসে তার। সে এত দ্রুত হাঁটছিল যে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে চোখেই পড়েনি। কায়নাত সামনে কারোর পা দেখে মাথা উঁচু করে তাকাল। অর্ণ দাঁড়িয়ে আছে সামনে। সে এক প্রকার দৌড়ে কাছে গেল। আপনি এখানে কি করছেন? অর্ণ উত্তর না দিয়ে কায়নাতের হাত আঁকড়ে ধরে সামনে ভেরেস্কোর দিকে তাকাল। ঠোঁট চেপে বলল, তুমি ভেরেস্কো ভীষণ নির্লজ্জ জানো। মেয়ে মানুষের বুঝি এত আকাল পড়েছে? শেষে কিনা অর্ণ চৌধুরীর বউয়ের দিকেই তোমার নজর গেল। ভেরেস্কো ঠোঁট বাঁকিয়ে হাসল, ভ্রু উঁচিয়ে বলল, অর্ণ চৌধুরীর টেস্ট যে ভীষণ ভালো। অর্ণ দাঁত চাপল। কায়নাত অর্ণর এক হাত শক্ত করে জড়িয়ে ধরেছে। ভেরেস্কোর ঠোঁটের কোণে সেই চিরচেনা বিশ্রী হাসি লেপ্টে আছে। অর্ণ গাড়ির দরজা খুলে কায়নাতকে বসতে বলল। কায়নাত গাড়িতে উঠতেই অর্ণ এগিয়ে এলো ভেরেস্কোর নিকট। দুজন সামনাসামনি দাঁড়িয়ে চোখে চোখ রেখে দাঁড়াল। অর্ণ নিজের খড়খড়ে হাত দিয়ে ঠোঁট স্লাইড করে বলল, নজর যখন দিয়েছ তাহলে চোখ তো উপড়ে ফেলব, কিন্তু তার আগে তোমার রুহ মেপে দেখব আমি। ভেরেস্কো হাসল, হেসে অর্ণর কাঁধে হাত রেখে বলল, আমি চাইলেই তোমার শটা এখানে পুঁতে ফেলতে পারি অর্ণ চৌধুরী। ফেলার মতো সাহস যদি থাকত, এতদিনে আমার খবর হয়ে যেত। তুমি শুধু কথার পাটিতে বাহাদুরি দেখাও ভেরেস্কো। তাহলে বুঝি তুমি আমাকে ভয় পাচ্ছ না? অর্ণ ঠোঁট বাঁকিয়ে এগিয়ে গিয়ে তার হাত সরিয়ে দিল কাঁধ থেকে। নিস্তব্ধ বাতাসের মধ্যে খটখটে গলায় বলল, অর্ণ চৌধুরী কাউকে ভয় পায় না। ভেরেস্কো সামান্য ঝুঁকে অর্ণর কানে ফিসফিস করে বলল, তোর বউয়ের ভয়ভীত চাহনিটা কিন্তু দারুণ লেগেছে আমার। ইউ নো হোয়াট? দুর্বল মেয়েদের আমার একটু বেশি পছন্দ। অর্ণর চোখ রক্তলাল হয়ে উঠল। সে মুহূর্তে মনে হচ্ছিল, এক মুহূর্তও দেরি না করে ভেরেস্কোর গলা চেপে ধরবে। ভেরেস্কো খানিকক্ষণ নির্লিপ্ততা দৃষ্টিতে অর্ণকে দেখল। ঠোঁটে আবারও তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে হাত দুটো পকেটে ঢুকিয়ে আস্তে আস্তে পিছিয়ে গেল। যাওয়ার আগে শুধু একটাই কথা ছুড়ে দিল, তাহলে খেলা শুরু হোক অর্ণ চৌধুরী। অনেক তো মুখে বললাম, এবার না হয় মাঠে নামি কেমন? ভেরেস্কো চলে গেছে। অর্ণ সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। পিছু ঘুরে গাড়ির ভেতরে আসতেই কায়নাতের দিকে তাকাল। কায়নাত মুখ কালো করে অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। সে ঠোঁট চেপে কিছুক্ষণ তাকিয়ে রইল কিশোরী বউয়ের অভিমানী বদন পানে। তারপর গাড়ি স্টার্ট দিয়ে চলল বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যাবেলা বেহরুজ বেগম ড্রয়িং রুমে বসে বসে নুসরাতের জন্য নাড়ু বানাচ্ছিলেন।
নুসরাতের নাকি নাড়ু খেতে ভীষণ ইচ্ছে করছে। নিশা মায়ের পাশে পা ভাঁজ করে বসে গালে হাত দিয়ে নাড়ু বানানো দেখছে। কায়নাত রান্না ঘরে নুসরাতের জন্য দুধ গরম করতে গেছে। নুসরাতের পেট বড় হয়েছে খানিক। সেই পেটে হাত বুলিয়ে বেহরুজ বেগমের দিকে তাকিয়ে শুধোয়, মা দিন যাচ্ছে না কেন বলো তো? বাবু কেমন করে পেটের মধ্যে এতদিন ঘুমিয়ে আছে? আমার তো ওকে দেখার জন্য শ্বাস আটকে আসছে। বেহরুজ বেগম মেয়ের এহেন বাচ্চামো কথা শুনে হেসে ফেললেন। মাথা ঝাঁকিয়ে বললেন, মায়েদের মন এমন, এখনও অনেক দিন বাকি তার মায়ের কোলে আসতে। সেই কবে শুনেছি আমার পেটে বাবু, অথচ দেখো দিন যাচ্ছেই না। কায়নাত রান্না ঘর থেকে গ্লাসে গরম দুধ এনে নুসরতের হাতে ধরিয়ে দিয়ে কানে কানে বলল, তোমার মতো আমি কবে শুনব আমার পেটে একটা পুচকু সোনা আছে? নুসরাত চোখ বড় করে কায়নাতের দিকে তাকায়। তারপর সেও তার মতো ফিসফিস করে বলে, তোমার বাচ্চা নেয়ার বয়স হয়েছে? তুমি নিজেই তো একটা বাচ্চা। তোমরা কেউ আমার মনের দুঃখ বুঝো না। মা হতে আবার বয়স লাগে? মা হতে বয়স লাগে পাগলি। যদি তুমি স্ট্রং না থাকো বেবি হবে কি করে? কায়নাত যেন নুসরাতের কথা শুনল না। ফ্লোরে শাশুড়ির পাশে উবু হয়ে বসে বলল, আম্মু আমার জন্য একদিন নারকেল পুলি পিঠা বানাবেন? বেহরুজ বেগমের হাত থেমে গেল। তিনি চোখ তুলে কায়নাতের সহজ মুখশ্রীর দিকে তাকালেন। এই প্রথম বোধহয় মেয়েটা তার কাছে আবদার করল কিছু। তিনি শুকনো ঢোক গিললেন। কায়নাত ফের বলল, বানাবেন মা? তিনি মুচকি হেসে মাথা নাড়িয়ে শুধান, অবশ্যই বানিয়ে দিব। নারকেল পুলি তোমার পছন্দ? কায়নাত ঘন ঘন মাথা ঝাঁকিয়ে বলল, খুব। মা মাঝে মধ্যে আমাকে নারকেল পুলি পিঠা বানিয়ে দিতেন। আমাদের বাড়িতে 7টা নারকেল গাছ আছে দেখেননি? বেহরুজ বেগম মাথা নেড়ে বললেন, হ্যাঁ দেখেছি তো, তোমার চাচার ঘরের পাশে তো গাছগুলো। কায়নাত শাশুড়ির শরীর ঘেঁষে বসল। বেহরুজ বেগম কায়নাতের কাণ্ড দেখে অবাক না হয়ে পারলেন না। এই মেয়ে কখনো তার সাথে এভাবে কথা বলেনি কিংবা এত কথা বলেনি। কায়নাত ভ্রু কুঁচকে নিশাকে বলল, বউ শাশুড়ির কথার মধ্যে তুমি কেন হাড্ডি হচ্ছ ননদি? নিশা হতভম্ব হয়ে বলল, আমি হাড্ডি? এত ভালোবাসা কোত্থেকে এলো ভাবিজি? মায়েদের ভালোবাসা সব সময়ই থাকে। এবার তুমি একটু যাও তো। নিশা উঠে নুসরাতের কাছে গেল। বেহরুজ বেগম এখনও আশ্চর্য হয়ে কায়নাতের দিকে ফিরে বসে আছেন। কায়নাত শাশুড়ির চোখে চোখ রাখল। মুচকি হেসে ধীরস্বরে বলল, আপনি একদম আপনার বড় ছেলের মতো চাপা স্বভাবের জানেন? বেহরুজ বেগম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন? আপনি আপনার ছেলের মতোই কখনো নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন না। আচ্ছা মা, আমাকে কি আপনার অবুঝ বাচ্চা মনে হয়? আমি কিন্তু অনেক কিছুই বুঝি। এই জ্বর হলে সারারাত আমার পাশে বসে থাকা, না খেলে কাউকে দিয়ে আমার জন্য খাবার পাঠিয়ে দেয়া কিংবা আড়ালে থেকেও আমাকে সাহস দেয়া। একটু থেমে আবার বলল, আপনি আমার স্বামীর মা মানে আমারও মা। আমাকে বুকে জড়িয়ে ধরে রাখলে বেশি খুশি হব। আমার 17তম জন্মদিনের দিন আপনি আমাকে একটা চিঠি দিয়েছিলেন তাই না? আমি জানি ওই চিঠিটা আপনার লেখা। বেহরুজ বেগম আশ্চর্য হয়ে চোখ ফেরালেন। কায়নাত মুচকি হাসল। শাড়ির আঁচল মুখে চেপে খিলখিল করে হেসে বলল, আমি সত্যি ধরতে পেরেছি। চিঠিটা আপনি দিয়েছেন। বেহরুজ বেগম নিজেও হেসে ফেললেন। কিন্তু মুহূর্তেই সেই হাসিটুকু মুছে গম্ভীর মুখে বললেন, আমার ছেলেটা ঠিকই বলে, তুমি আসলেই একটা বিচ্ছু। আমাকে বিরক্ত না করে পড়তে বসো যাও। কায়নাত খিলখিল করে হেসেই উঠে দাঁড়াল। নিশা ও নুসরাত কপাল কুঁচকে কায়নাতের দিকে তাকিয়ে রইল। নিশা বলল, বাবা, শাশুড়ি আর বৌমা দেখি হেসেই গড়াগড়ি করছে। আমাদেরও একটু বলো তোমরা কি নিয়ে এসো হাসাহাসি করছ? কায়নাত হঠাৎ নিশার নাক টেনে দিয়ে বলল, ননদি কু নজর দিয়ে কুটনি ননদি হয়ে যেও না বুঝলে? কায়নাত হেলে দুলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। নিশা চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে বলল, এই মেয়ের আবার কি হল? অর্ণ অফিসের কিছু ফাইল চেক করে মাত্রই রাখল সব কিছু। ঘাড় এদিক ওদিক মুড়িয়ে আর চোখে আলমারির উপরে রাখা গিটারের দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। ঠিক তখন কায়নাত ঘরে ঢুকল ফুরফুরে মেজাজ নিয়ে। কিন্তু অর্ণর দিকে চোখ যেতেই দৃষ্টি সরিয়ে মুখ বাঁকিয়ে পড়ার টেবিলের চেয়ার টেনে বসে গুনগুন করে বলল, বন্ধু নাকি আমার জন্য খাইতে পারে বিষ। আমার কাছে রঙিন খামে লেখছে চিঠি ইস। আমি যে এক পরের স্ত্রী এই কথা সে জানত না। ভালোবাসার কোন ভাষাতে জানাই তারে সান্ত্বনা? কায়নাতের এহেন উল্টো পাল্টা গান শুনে অর্ণর চোখ কপালে। কি সব বাজে গান! সে আশ্চর্য হয়ে কায়নাতের নিকট এগিয়ে এসে কান টেনে ধরে বলল, বেয়াদব মহিলা, এসব কি গান গাইছেন আপনি?
কায়নাত অর্ণর হাতে হালকা চাপড় মেরে বলল, বেয়াদব ব্যাডা, আমার কান ছাড়ুন। অর্ণ কান ছেড়ে দিতেই কায়নাত কটমট করে বলল, কি সমস্যা আপনার? আমার মুখ, আমার মন, আমার গলা, আমি যা ইচ্ছা তাই করব, তাতে আপনার কি? আমার কি মানে? এসব কেমন গান? সুন্দর গান, মমতাজের সেরা বাংলা প্রেমের গান। অর্ণ অন্য একটা চেয়ার টেনে কায়নাতের পাশে বসল। কায়নাতের চেয়ার টেনে নিজের কাছে এনে বলল, কি সমস্যা আপনার? কাল রাত থেকে দেখছি গাল ফুলিয়ে রেখেছেন। কায়নাত অর্ণর প্রশ্নের উত্তর না দিয়ে বই খুলে বসল। খাতা নিয়ে কলম হাতে ধরে বলল, কিছু কিছু মানুষ বউদের কথা শুনে না। আমার ভোলাভালা জামাইটাকে বলেছিলাম আপনার উপর শকুনের নজর পড়েছে, সে আমার কথা শুনলই না। অর্ণ ঠোঁট কামড়ে ভ্রুযুগল কুচকে নিজের হাতে ফোনের দিকে তাকিয়ে রইল। সিম নিয়ে এমন পাগলামি করছে ভাবা যায়? সে ওই সিম তো কালকে রাতেই ভেঙে ফেলেছে। অর্ণ খুক খুক করে কেসে উঠল। হাতের ফোন নিঃশব্দে কায়নাতের খাতার উপর রেখে বলল, ফোন চেক করে দেখুন, সব কালকেই চেঞ্জ করে ফেলেছি। কায়নাত পিটপিট করে ফোনের দিকে তাকিয়ে আবার ঘাড় বাঁকিয়ে অর্ণর দিকে তাকাল। মুখের হাসি টুকু চেপে রাখতে না পেরে হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। অর্ণ দেখল সেই খুশিটুকু কিছু না করেও, না দিয়েও কেমন মেয়েটার চোখে মুখে হাসি জ্বলজ্বল করছে। অর্ণ কায়নাতের চোখের দিকে তাকাল। ধূসর রাঙা চোখটা তার মতো খিলখিল করেই হাসছে। সে দৃষ্টি সরিয়ে উঠে দাঁড়াল। পকেট হাতড়ে সিগারেট না পেয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে কায়নাতের দিকে তাকিয়ে বলল, বেয়াদব মহিলা, আর এভাবে মুখ চেপে হাসলে ঠাপরে দাঁত ভেঙে ফেলব। সে ঘর থেকে বেরিয়ে গেল। কায়নাত অর্ণর ফোন হাতে নিয়ে দেখল ফোনে লক নেই। সেই সুন্দর করে ভেজা চুলগুলো ঠিক করে ক্যামেরা অন করল। মাথায় ঘোমটা টেনে ভিডিও অন করে খুনসুটি ভরা চোখে তাকিয়ে বলল, আপনি এত আনরোমান্টিক কেন? আমার মতো লক্ষ্মী বউ আর কোথাও পাবেন আপনি? এই দেখুন আমি হাসলে আমাকে কত সুন্দর লাগে। গালে একটা টোল পরে, দেখেছেন? আপনি যদি আমার প্রেমে না পড়েন, তাহলে কিন্তু আমি একদিন মডেল হয়ে যাব। সেই সময়ে অন্য ছেলেরা আমাকে প্রপোজ করবে, তখন কান ধরে দাঁড়িয়ে থাকবেন, বুঝলেন? আবার খিলখিল করে হেসে গালে আঙুল ছুঁয়ে বলল, এই যে টোলটা পরে, এর মধ্যে আপনার নাম লিখে রেখেছি আমি। নিশা আপু বলেছিল কায়নাত মানেই অর্ণর প্রপার্টি। অন্য কেউ চোখ তুললে চোখ উঠিয়ে দিবে। কিছুক্ষণ ক্যামেরার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে আবার বলল, আপনি কিন্তু খুব খারাপ। আমি হাজার হাসলেও, হাজার বকবক করলেও, একবারও বলেন না তুমি সুন্দর। আচ্ছা, আপনার চোখে আমি কেমন? শুধু বেয়াদব মহিলা? চোখ পাকিয়ে নরম গলায় বলল, কিন্তু একদিন আপনিই বলবেন, অর্ণ চৌধুরীর সবচেয়ে বড় অর্জন হল কায়নাত সুবাহ। তখন আমি খিলখিল করে হেসে বলবো, আমি তো আগেই জানতাম। কায়নাত ক্যামেরার দিকে ভালো করে তাকিয়ে লাজুক হেসে বলল, আমার মতো এত মিষ্টি একটা বউ আর কোথায় পাবেন? হ্যাঁ, আমাকে কিন্তু আর কখনো রাখবেন না। যদি কখনো রাগিয়েছেন তাহলে সোজা আম্মুর কাছে গিয়ে বলবো, মা আপনার ছেলে আমাকে একটুও ভালোবাসে না। রাতে প্রেম বাড়ি ফিরবার পথে নিধির সাথে কলে কথা বলছিল। পাশে স্বার্থ আছে। প্রেম কল কাটতেই স্বার্থ হাই হুতাশ করে বলল, ভাই বিশ্বাস কর, আমি স্বপ্নে দেখেছি আমার একটা ছেলে হয়েছে। ব্যাটাকে নিয়ে শুক্রবারে মসজিদে নামাজে গিয়েছিলাম। শালার পুতো নামাজ না পড়ে মানুষের আয় খোঁচা মারে। এখন ছেলেও যদি সত্যি সত্যি বাপের মতো ভণ্ড হয় তাহলে সমস্যা না? প্রেম মাথা ঝাঁকিয়ে বলল, বাস্তবেও এমনটাই হবে, কোন সন্দেহ নেই। এমন অভিশাপ দিস না সোনা। তোর বোন এক পাগল, এখন যদি আমার ছাওটাও পাগল হয় তাহলে আমি কোথায় যাব? প্রেম স্বার্থর অভিনয় দেখে কপাল চাপড়ে বলল, তুমি আর তোমার হবু বউ দুজনেই যখন পাগল, তাহলে বাচ্চা ভালো হবে ভাবলে কি করে? রাতে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হল। এই মাসেই বোধহয় বৃষ্টি শেষ। কায়নাত পড়ার টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছে। কখন যে চোখ লেগে গেছে সে নিজেও জানে না। শাড়ির লম্বা আঁচল কাঁধ বেয়ে ফ্লোর ছুঁয়েছে। জানালা ভেদ করে ঠান্ডা শীতল বাতাস ছুঁয়ে দিচ্ছে কিশোরী কন্যার সর্বাঙ্গ। জানালার পর্দাগুলো বাতাসে দুলছে নিজ মনে। হঠাৎ দরজা খুলে ভেতরে ঢুকল অর্ণ। প্রথমেই চোখ আটকে গেল খয়েরি রঙা শাড়ি পরিহিত কিশোরী কন্যার পানে। সে বারান্দার দরজা আটকে ঘড়িতে সময় দেখে নিল। ধীর পায়ে টেবিলের কাছে এগিয়ে যেতেই কপাল কুঁচকে এলো। ফোনের ক্যামেরা অন রেখে মেয়েটা ঘুমিয়েছে। সে ফোন হাতে নিয়ে ভিডিও অফ করে অন করল। ঠোঁট কামড়ে ভ্রু ভাঁজ করে তাকিয়ে রইল সেই ভিডিওর দিকে। হঠাৎ ঠোঁটের কোণে চাপা হাসি খেল যেন। আর চোখে ঘুমন্ত কিশোরীর আনন্দ দেখে মাথায় হাত রেখে ধীরস্বরে বলল, এই মেয়ে,
কায়নাতের সারা শব্দ নেই। অর্ণ শুষ্ক ঠোঁট ভিজিয়ে হালকা কেশে ফের শুধোয়। কায়নাত, কায়নাত পিটপিট করে চোখ খুলে তাকালো। ঘাড় ব্যথা করছে টেবিলে মাথা রাখায়। ঘাড়ে হাত রেখে চোখ তুলে পাশে তাকিয়ে দেখল অর্ণ দাঁড়িয়ে আছে। সেই নিচু স্বরে ঘুম জড়ানো কণ্ঠে বলল, আমার ঘাড় ব্যথা করছে। ডাকছেন কেন? অর্ণ চোখ কুঁচকে কায়নাতের ঘাড়ে হাত বুলিয়ে বলল, ইডিয়ট, এখানে ঘুমিয়েছিলে কেন? চোখ লেগে গেছে। ওঠো, আম্মু খেতে ডাকছে। কায়নাত নাকমুখ কুঁচকে চেয়ার থেকে উঠে বিছানায় গিয়ে ঠাস করে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে বলল, আমি এখন ঘুমাবো। আমার খিদে নেই। তাড়াতাড়ি উঠো, না হলে তুলে এক আছাড় মারব। কায়নাত চোখ বন্ধ করে ভারী নিঃশ্বাস ছাড়ছে। অর্ণ দীর্ঘশ্বাস ফেলে টেনে ধরে নিচে নিয়ে এলো। আদাল আর নিশা রান্না ঘরে মারপিট শুরু করেছে। আদাল পাস্তা রান্না করছে কিন্তু মশলা দিতে গিয়ে নাজেহাল অবস্থা। বেহরুজ বেগম দুই ভাই বোনের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে বললেন, ফাজিলের দল, চুপ কর। কি শুরু করেছিস তোরা? নিশা চিৎকার করে বলল, আম্মু ভাইয়া তোমার রান্নাঘর নোংরা করে ফেলল। আদাল নিশার মাথায় চাপড় মেরে বলল, যা, তোকে পাস্তা দিব না। আমি খাবো না এই বিশ্রী খাবার। সে হনহন করে রান্নাঘর থেকে বের হল। প্রেমের পাশে গিয়ে বসতেই মাশফিক চৌধুরী বললেন, এত ঝগড়া করছিস কেন? ওর রান্না তুই খেতে পারবি? নিশা বিরক্ত হয়ে বলল, বাবা তুমি কথা বলো না তো। তোমার সবগুলো ছেলে বদের হাড্ডি। সবাই খালি আমাকে মারে। কায়নাত ওদের ঝগড়া দেখতে দেখতে কয়েকবার চোখ বন্ধ করেছে। খাওয়া দাওয়া শেষে প্রেম নিজের ঘরে এলো। এখন রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। সে ভাবল নিধি হয়তো এই সময়ে ঘুমিয়ে গেছে। তবুও অবাধ্য মনকে মানাতে না পেরে কল লাগালো বউয়ের নাম্বারে। বেশ খানিকক্ষণ পর কল রিসিভ হল। প্রেম কিছু বলার আগেই ওপাশ থেকে মিষ্টি কণ্ঠে সালাম ভেসে এলো। প্রেম মৃদু হেসে সালামের উত্তর নিয়ে বলল, ঘুমিয়েছিস? নিধি বলল, না, ঘুম আসছিল না। কি করছিস? শুয়ে আছি। আপনি কি করছেন? খেয়ে মাত্রই ঘরে আসলাম। একটা কথা বলবো নিধি। নিধি চুপ করে রইল। প্রেম নিজের ঘরের বারান্দায় গিয়ে বাইরের ঝিরিঝিরি বৃষ্টির পানে তাকিয়ে বলল, মানুষের ভুল হতেই পারে। তোরও ভুল ছিল এবং আমারও। এখন তো আমাদের মাঝে কোনো সমস্যা নেই না? আমরা এখন স্বামী স্ত্রী, পবিত্র বন্ধনে আবদ্ধ আমরা। তুই আমার কাছে থাকলে তোর পড়াশোনার একটুও ক্ষতি হবে না, কথা দিচ্ছি। শুধু একবার বল তুই রাজি, তাহলে আমি কাল-ই যাব তোকে আনতে। নিধি কিছুক্ষণ চুপ রইল। কি উত্তর দেয়া উচিত সে নিজেও ঠিক বুঝতে পারছে না। গলা শুকিয়ে আসছে। প্রেম দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ঘুমা, অনেক রাত হয়েছে। নিধি তৎক্ষণাৎ বলে উঠল, আপনি সত্যি আসবেন? প্রেমের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। উৎফুল্ল হয়ে বলল, অবশ্যই যাব। নিধি লাজুক স্বরে বলল, আমি অপেক্ষায় থাকব। বেঁচে থাকলে কাল আমাদের দেখা হবে। এখন রাখছি। নিধি কল কেটে দিতেই প্রেম বুকের বাপাশে হাত রেখে লম্বা শ্বাস টানল। এই একটা মেয়ের জন্য যে কত কিছু সহ্য করতে হয়েছে। বউ বানিয়েও নিজের করে পায়নি সে। তবে আজ মনে হচ্ছে ভালো কিছু হবে, হতেই হবে। অর্ণর ঘরে ডিম লাইট জ্বালিয়ে কায়নাত বিছানায় গড়াগড়ি করছে। এখন চোখে একটুও ঘুম নেই। অর্ণ বোধ হয় ঘুমিয়ে গেছে। কায়নাত উঠে বসল। ভীষণ বিরক্ত লাগছে এখন। সে ফের বালিশে মাথা দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, সেই একটা জীবন পাইলাম আল্লাহ, না আছে শান্তি আর না আছে সুখ। অর্ণ ভ্রু কুচকে ঘাড় ঘুরিয়ে কায়নাতের আধো স্পষ্ট মুখশ্রী দেখে গম্ভীর স্বরে বলল, বেয়াদব মহিলা, ঘুমানো বাদ দিয়ে কি শুরু করেছেন? কায়নাত ভয়ে বুকে থুথু দিয়ে বলল, আল্লাহ মাফ করুন, আপনি ঘুমাননি? অর্ণ রিমোট দিয়ে ঘরের লাইট অন করে এক হাত মাথায় ভর দিয়ে কায়নাতের কুচকে যাওয়া আখি পানে তাকিয়ে শুধোয়। একটা কথা বলবো, শুনবেন? কায়নাত বিরক্ত হয়ে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। বলুন। অর্ণ ঠান্ডা গলায় বলে উঠল, আপনার জীবনে সুখ শান্তি নেই বললেন, ঠিকই বলেছেন। কারণ আপনি যেদিন থেকে আমার ঘরে এসেছেন সেদিন থেকে আমারও শান্তি নেই। কায়নাত ভরকে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, চোখমুখ লাল হয়ে উঠল রাগে। মানে, আমার কারণে আপনার শান্তি নেই? তাহলে আমি থাকি কেন এখানে? আমাকে বের করে দিন। অর্ণ ধীরে ধীরে ওর কাছে এগিয়ে এলো। কায়নাত তাড়াতাড়ি বালিশ আঁকড়ে ধরে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। অর্ণ ঠোঁট কামড়ে মৃদু হাসল। কায়নাতের কাছে একটু এগিয়ে এসে শরীর ঘেঁষে শুল। কায়নাত চোখ বড় বড় করে তাকালেও মুখ খুলে কিছু বলতে পারল না। অর্ণ আলতো করে হাতটা ওর কাঁধে রাখল। ধীরে ধীরে কায়নাতের গালে ছোট ছোট চুমু এঁকে দিল। কায়নাত চোখ বন্ধ করে ফেলল,
বুকের ভেতর দুরুদুরু করছে। রাগ কোথায় মিলিয়ে গেল নিজেও টের পেল না। বিস্মিত হয়ে যেন কথা বলাই ভুলে গেল। হঠাৎ অর্ণ কায়নাতের নাক টেনে ধরে দাঁত চেপে বলল, বেয়াদব মহিলা, এত রাগ কোথায় থাকে? নাকের টানে রোমান্টিক মুডটাই নষ্ট হয়ে গেল বেচারির। অর্ণর পেটে চিমটি কেটে বলল, বেয়াদব ব্যাডা, আমার নাক ছাড়ুন। অর্ণ ছাড়ল। কায়নাত চোখ পাকিয়ে বলল, বুঝলাম না, আপনার সমস্যা কি? অর্ণ উত্তর না দিয়ে ঘড়িতে সময় দেখে নিয়ে বিছানা ছাড়ল। আলমারি খুলে কায়নাতের বোরকা বের করে কায়নাতের মুখের উপর ছুঁড়ে মেরে বলল, আর একটা প্রশ্ন করলে তুলে এক আছাড় মারব বেয়াদব মহিলা। তাড়াতাড়ি বোরকা পরো। অর্ণর গলায় এমন এক দৃঢ়তা যে তর্ক করার সাহস কায়নাত পেল না। বিরক্ত হলেও কিছু বলল না। নিঃশব্দে বোরকা জড়িয়ে নিল। বাইরে তখনও হালকা বৃষ্টি পড়ছে। শহরের রাস্তা প্রায় খালি, কেবলমাত্র রোডলাইটগুলো ভেজা অ্যাসফাল্টে ঝিলমিল করছে। বাতাসে শীতলতার ছোঁয়া। কায়নাত আশেপাশে চোখ বুলিয়ে পাশে লম্বাটে অর্ণর দিকে তাকিয়ে বলল, আপনি তো খুব খারাপ লোক। এই রাত করে ভূতে ধরেছে আপনাকে? হাঁটিয়ে হাঁটিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন? অর্ণ ধীরস্বরে বলল, আপনি না আমায় ভালোবাসেন? ভালোবাসার মানুষের সাথে বৃষ্টিস্নাত মাঝরাতে নীরব মুহূর্ত উপভোগ করতে পারছেন না? কায়নাত থমকে গেল অর্ণর কথা শুনে। একদম হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর তারা দুজন এই নীরব রাতে পাশাপাশি হাঁটছে। অর্ণ একটু দূরত্ব বজায় রেখে দাঁড়াল এবার। আর চোখে কিশোরীর চোখের দিকে তাকিয়ে দুহাত ট্রাউজারের পকেটে ঢুকিয়ে বলল, আপনি ছোট মানুষ। আমার দিক থেকে ধরতে গেলে আপনি আমার হাঁটু সমান। আমি যতটুকু বুঝি তার অর্ধেকও আপনি বুঝবেন না। এখন আপনার কিশোরী মন বড়ই আবেগী। আপনার জীবন সবে শুরু হয়েছে, এখন একটা সিদ্ধান্ত আপনার পুরো জীবন পাল্টে দিবে। কায়নাত মন দিয়ে অর্ণর প্রত্যেকটা কথা শুনছে। অর্ণ ফের বলল, একটা সত্য কথা বলবো, আমি আর বাকি মানুষদের মতো নিজেকে তুলে ধরতে পারি না আর না ধরতে চাই। অর্ণ থেমে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বয়সে আপনার থেকে একটু বেশিই বড়। আমি প্রাপ্ত বয়স্ক এক যুবক আর আপনি 17 বছরের কিশোরী কন্যা। আপনার কিশোরী মন বলছে আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু যখন আপনি বড় হবেন, ম্যাচিওর হবেন, তখন আদৌ আমার প্রতি আপনার ভালোবাসা থাকবে? আপনি এখন আমাকে নিয়ে যতটা ভাবছেন, সেটাই যদি আপনার সারা জীবনের শেষ ভাবনা হয় তাহলে আমি ভাগ্যবান। কিন্তু যদি একদিন আপনার মন বদলে যায়, যদি আমি একদিন আপনার চোখে বিরক্তিকর হয়ে উঠি? কায়নাত অবাক দৃষ্টিতে তাকালেও কিছু বলল না। অর্ণ চোখ নামিয়ে ভেজা রাস্তায় পা ঘষে গম্ভীর স্বরে বলল, আপনার হাসির শব্দ শুনতে ভালো লাগে আমার, কিন্তু আমি কখনো মুখে বলবো না। আপনার পাগলামিগুলোও ভীষণ আদুরে। তবে এই পাগলামিগুলো আদৌ শুধু অর্ণ চৌধুরীর হয়েই যে থাকবে? সে একটু থেমে আবার বলল, ভালোবাসা মানে তো শুধু আবেগ নয়, ভালোবাসা মানে পুরো জীবন ধরে পাশে থাকা। আবেগ দিয়ে কখনো সম্পর্ক ধরে রাখা যায় না। আপনি যদি কখনো এই সম্পর্ক থেকে মুক্তি চান, তাহলে আমি বিনা বাক্যে আপনাকে মুক্তি দিয়ে দিব। কিন্তু আপনি যা পাগলামি শুরু করেছেন, আমি পাগল হয়ে গেলে আমার খাঁচা থেকে মৃত্যুর আগ অবধি আপনার মুক্তি মিলবে না। কায়নাত মাথা নিচু করে হাঁটছিল। অর্ণর কথা শেষ হতেই সে শুধোয়, আপনার কথাগুলো সত্যি। ভালোবাসা মানেই শুধু আবেগ নয়। কিন্তু আমি তো আল্লাহর কাছে দুহাত তুলে ওয়াদা করেছি মৃত্যুর আগ অবধি আপনার ছাড়ব না। আমি হয়তো 17 বছরের কিশোরী, কিন্তু আমাকে অবুঝ ভেবে ভুল করবেন না। বয়স দিয়ে বোঝাপড়া, অনুভূতি আর ভালোবাসার গভীরতা মাপা যায় না। আমি খুব ভালো করেই জানি কার স্পর্শে বুক কেঁপে ওঠে, কার একটি কথায় মন ভরে যায়, আর কার দূরত্বে বুক ফেটে কান্না আসে। আমি মায়া চিনি, আমি স্নেহের তৃষ্ণা বুঝি, আমি ভালোবাসার টান অনুভব করি। আমি জানি আঘাত কাকে বলে, জানি হৃদয় ভাঙার ব্যথা কেমন হয়। আমি কিশোরী হলেও আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন প্রমাণ করে আমি অবুঝ নই, আমি শুধু একটি মেয়ে নই, আমি একজন স্ত্রী, আমি একজন নারী, যার ভেতরে ভালোবাসার শক্তি, মায়ার গভীরতা আর অটুট বিশ্বাস লুকিয়ে আছে। অর্ণ নিকাবের আড়ালে থাকা কায়নাতের দুচোখের দিকে তাকিয়ে শুধোয়, চলুন আর একটু হাঁটি। কায়নাত মুচকি হেসে সামনে পা বাড়াল। খানিকটু দূরে যেতেই কায়নাত তাদের মধ্যখানের দূরত্ব ঘুচিয়ে হঠাৎ অর্ণর আঙ্গুলের ভাঁজে নিজের ছোট হাতের আঙুল গুজে দিল। অর্ণ নিঃশব্দে সেই হাতটা শক্ত করে ধরে রাখল। কায়নাত ঘাড় উঁচিয়ে অর্ণর গম্ভীর বদন দেখে মিনমিন করে বলল, আমি কিন্তু আপনার কিশোরী বউ। অর্ণ খানিকক্ষণ চুপ থেকে বলল, আমি কিন্তু সত্যি আপনাকে ভালোবাসি। কখনো আপনাকে ছেড়ে যাব না। কায়নাত মুখ কালো করে ঠোঁট বাঁকিয়ে বলল,
আনরোমান্টিক কোথাকার। খুলনায় এসেছে প্রেম, বাড়িতে কেউ জানে না সে আজ খুলনা গেছে। নিধি এই মুহূর্তে প্রেমের সাথেই বসে আছে নিজের ঘরে। ঘরটা ভীষণ নীরব, দুই নরনারীর মুখে একটা কথাও নেই। নিধি পরনের গাঢ় সবুজ রঙা শাড়ির আঁচল আর একটু টেনে নিল মাথায়। প্রেম ঠোঁট কামড়ে হাসল সেই দৃষ্টি দেখে। নিধি আর চোখে সেই হাসিটুকু দেখে ভীষণ লজ্জা পেল। দৃষ্টি ঘুরিয়ে নিচু স্বরে বলল, ডাক্তার বাবু, অমন করে হাসবেন না। প্রেম বিছানায় এক হাত ভর করে মাথায় হাত দিয়ে শুয়ে বলল, কেন হাসব না রঙ্গিলা, আমার লজ্জা করে। প্রেম শব্দ করে হেসে উঠল। এবার সোজা হয়ে নিধির মুখোমুখি বসে বলল, তোর লজ্জা রাঙা মুখ আমার ভীষণ প্রিয়। আমার সামনে সব সময় লজ্জা পাবি বুঝলি। নিধি উত্তর দিল না। প্রেম আর একটু এগিয়ে গিয়ে নিধির আননখানা দুহাতে আবদ্ধ করে আলতো ঠোঁটের স্পর্শ এঁকে দিল নববধূর কপালে। বুকের সাথে জড়িয়ে ধরে বলল, ওয়াদা করেছিলাম তোকে আমার ঘরের বউ বানাবো। ডাক্তার বাবুর গিন্নি হবি তুই। নিধি চুপটি করে তার ডাক্তার বাবুর বুকের সাথে লেগে থাকল। আজ প্রথম প্রেম তাকে জড়িয়ে ধরেছে। কপালে আলতো চুমু এঁকে নিজের অনুভূতি প্রকাশ করছে। সে লাজুক হাসল, আজ যদি এই পৃথিবী শেষ হয়ে যায়, তাও আমি তোর হাতটা ছাড়ব না। তুই শুধু আমার বউ না, তুই আমার দুনিয়া। নিধি লাজুক হাসি দিয়ে চোখ নামিয়ে ফেলল। আঙুলের নখ দিয়ে প্রেমের শার্টের বোতামে আঁকিবুকি করতে করতে নিচু স্বরে বলল, আপনি সব সময় এত বড় বড় কথা বলেন কেন? শুনলে বুকটা কেমন অদ্ভুত লাগে। প্রেম হেসে বলল, কারণ তুই অদ্ভুত। তোর চোখের দিকে তাকালে মনে হয় স্বর্গের দরজা খুলে আছে। তোর লজ্জা, তোর কান্না, তোর রাগ সবকিছুতেই আমার শান্তি। নিধির গাল টকটকে লাল হয়ে উঠল। সে আঁচল দিয়ে মুখ আড়াল করতেই প্রেম হেসে আঁচল সরিয়ে দিল। কপালে আবার একটা মোলায়েম চুমু এঁকে ফিসফিস করে বলল, আমার গিন্নি, আমার সামনে কখনো মুখ লুকাবি না। তুই আমার, পুরোপুরি আমার। নিধি চোখ তুলে বলল, আর যদি আমি রাগ করি? প্রেম মুচকি হেসে উত্তর দিল, তাহলে সেই রাগও আমি আদর করব। তোর হাসি যেমন আমার, তোর রাগও আমার। তোর দুঃখ আমি ভাগ নেব আর তোর কষ্টও। নিধি ধীরে ধীরে প্রেমের কাঁধে মাথা রেখে নিঃশ্বাস ফেলল। বুকের ভেতর এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। এতদিনের অপেক্ষা, কান্না আর অভিমান আজ এক আলিঙ্গনে মিলিয়ে যাচ্ছে। প্রেম তার মাথার উপর আলতো হাত রেখে বলল, আই লাভ ইউ, রঙ্গিলা। নিধির চোখ ভিজে এলেও সে লাজুক হেসে বলল, ডাক্তার বাবু, আপনি খুব খারাপ। মানুষকে এভাবে ভালোবাসা যায় নাকি? যখন ভালোবাসা নিধি হয়, তখন যায়। নিধি হেসে ফেলল, জোরাল কণ্ঠে বলল, আমি কখনো ভাবিনি আপনি আমার হবেন। প্রেম মুচকি হেসে নিধির মাথায় হাত বুলিয়ে দিল কিছুক্ষণ। ঘরের বাইরে থেকে সুহা ডেকে বলল, আপু তোদের দাদা নিচে ডাকছে। ভোরের আলো ফুটতেই চৌধুরী বাড়ির মেইন গেট পেরিয়ে প্রেমের কালো রঙের প্রাইভেট কার ঢুকল। হিনান দরজা লাগিয়ে দিয়ে এগিয়ে এলো। নিধি গাড়ি থেকে নেমে একপাশে দাঁড়াতেই বাড়ির ভেতর থেকে নিশা চিৎকার দিয়ে দৌড়ে এলো। এত ভোর সকালে নিশাকে জাগ্রত দেখে নিধি ভীষণ অবাক হলেও নিশার উপস্থিতিতে বেশিক্ষণ সেই ভাবনায় ডুবে থাকতে পারল না। ভাইয়া তোমাকে আনতে গিয়েছিল? তোমরা কেউ জানাওনি কেন আমাদের? নিশা নিধির কথা না শুনেই আবার দৌড়ে বাড়ির ভেতর গিয়ে বেহরুজ বেগমকে ডাকাডাকি শুরু করল। প্রেম বোনের কাণ্ড দেখে হেসে ফেলল। হিনান নিধির লাকেজ নিয়ে বাড়ির ভেতরে ঢুকল। প্রেম নিধির হাত ধরে বাড়ির ভেতর প্রবেশ করতেই বেহরুজ বেগম ও কায়নাত রান্না ঘর থেকে হতভম্ব হয়ে বের হলেন। নিধিকে দেখে বেহরুজ বেগম অবাক চোখে ছেলের দিকে তাকালেন। প্রেম মাথা চুলকে বলল, আম্মু, মনটা বউ বউ করছিল তাই গিয়ে নিয়ে এলাম। বেহরুজ বেগম এগিয়ে এলেন। নিধি সালাম দিয়ে বলল, ভালো আছেন চাচি? বেহরুজ বেগম কপালে ভাঁজ ফেলে বললেন, শাশুড়িকে চাচি ডাকছিস কেন? মা বলে ডাকবি। নিধি লাজুক হাসল। কায়নাত অবাক হয়ে বলল, নিধি আপু এখানে কি করে এলো? প্রেম পাশ থেকে বলল, ভাবি, আমি গিয়ে নিয়ে এসেছি। কায়নাত সকাল সকাল প্রেমের মুখে ভাবি ডাক শুনে ভীষণ বিরক্ত হল। দামড়া দামড়া ছেলেদের মুখে এই নামটা বড্ড বেশি বেমানান। তবুও সেদিকে পাত্তা না দিয়ে নিধিকে বলল, তুমি আসবে আমায় কেন আগে বললে না? বেহরুজ বেগম কায়নাতকে থামিয়ে দিয়ে বললেন, মেয়েটা এত রাস্তা জার্নি করে এসেছে, তোমার গল্পের ঝুড়ি পড়ে খুলো। কায়নাত চুপ করে গেল। নিধিকে নিয়ে প্রেম নিজের ঘরে গেল। নিশা কায়নাতের ঘাড়ে হাত ভর দিয়ে বলল, প্রেম ভাইয়ার মতো যদি তোমার জামাইটাও একটু রোমান্টিক হতো, তাহলে তোমার কপালটাই খুলে যেত। কায়নাত হতাশার শ্বাস ফেলল, তোমার ভাই তাও আবার রোমান্টিক? অসম্ভব।
আমি কাছে গেলেই উনার শরীর চুলকায়। নিশা খিলখিল করে হেসে উঠল। কায়নাত বিরক্ত হয়ে মাথার আঁচল নামিয়ে কোমরে গুজে রান্নাঘরের দিকে রওনা হল। সকাল ৮টার দিকে কায়নাত কফি নিয়ে অর্ণর ঘরে এলো। অর্ণ আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। কায়নাত কফির কাপ এনে অর্ণর পেছনে দাঁড়াল। খুক খুক করে কাশতেই অর্ণ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখল কেউ নেই। ভ্রু কুঁচকে এলো তার। কায়নাত বলল, নিচে তাকান। খাটাসের মতো লম্বা হলে তো আমাকে চোখে পড়বেই না। অর্ণ ঘুরে দাঁড়াল। লিলিপুটের মতো কিশোরী বউকে দেখে যেন নিজেই হতভম্ব হয়ে গেল। বাচ্চা একটা মেয়ে। সে কায়নাতের হাত থেকে কফির কাপ নিয়ে বলল, এত শর্ট কেন তুমি? কায়নাত চোখ পাকিয়ে বলল, শর্ট মানে? অনেক পারফেক্ট। আপনি খাম্বার মতো লম্বা। বাংলায় কথা বলো। বাংলা হাম পারি নট। অর্ণ কায়নাতের গাল টেনে ধরল। কায়নাত নাক মুখ কুঁচকে বলল, উড়ে উড়ে গাল ছাড়ুন আমার। আপনার তো অভ্যাস খারাপ দেখছি। অর্ণ কায়নাতের গাল ছেড়ে দিয়ে বলল, বাংলা পারো না আবার হিন্দি ইংলিশ বলতে এসেছ? ইডিয়ট একটা। কায়নাত দাঁত কটমট করে বলল, আপনি ইডিয়ট? আপনার বউ ইডিয়ট? আপনার? কায়নাতের মুখের কথা কেড়ে নিয়ে অর্ণ বলল, রাইট, আমার বউ ইডিয়ট। অর্ণ এগিয়ে গিয়ে সোফায় বসল। কায়নাত খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল নিজের মতো করে। একটু আগে সে কি বলেছে সেটা ভেবেই বেচারি ভ্যাবাচ্যাকা খেয়েছে। আস্তাগফিরুল্লাহ, আমি নিজেই নিজেকে ইডিয়ট বানিয়ে ফেললাম। অর্ণ সোফায় হেলান দিয়ে কফি খেতে খেতে বলল, এবার বুঝলেন? কায়নাত দুই হাত কোমরে রেখে গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, বুঝলাম। এখন থেকে আপনাকে বলবো গ্রেট খাটাস। কি? হ্যাঁ, খাটাস। সারাদিন শুধু গম্ভীর হয়ে থাকেন আর রাগ ঝাড়েন। আমি আবার ভুলে গিয়ে ভাবি আপনাকে মানুষ। অর্ণ কফির কাপটি টেবিলে রেখে ধীরে ধীরে উঠে দাঁড়াল। কায়নাতের বুক কেঁপে উঠল। চোখ বড় করে বলল, আরে আচ্ছা আচ্ছা, মজা করছিলাম। অর্ণ তার দিকে এগিয়ে এলো। কায়নাত আঁচল মুখে চেপে এক পা পিছিয়ে গেল। এবার আবার কি করবেন? গাল টানবেন? নাকি তুলে আছাড় মারবেন? অর্ণ একেবারে সামনে এসে থেমে গেল। আপনি সত্যিই খুব ছোট। ছোট মানে? বউ ছোট হলে জামাই তো লাভবান। খরচা কম, খাওয়া দাওয়া কম, জামাকাপড় কম, আবার দেখতেও পুতুলের মতো। লাল টুকটুকে পুতুল বউ। অর্ণ দীর্ঘশ্বাস ফেলল। সে কাবার্ডের নিকট এগিয়ে যেতেই কায়নাত মুখ বাঁকিয়ে বিড়বিড় করতে করতে বিছানার কাছে এগিয়ে গেল। বিছানা গোছাতে গিয়ে বালিশের পাশে অর্ণর মানিব্যাগ দেখে চোখ চিকচিক করে উঠল। ঘাড় ঘুরিয়ে অর্ণর দিকে তাকিয়ে দেখল অর্ণ কাবার্ডে কিছু খুঁজতে ব্যস্ত। সে ঠোঁট কামড়ে মানিব্যাগ হাতে নিয়ে দেখল সেখানে ১,০০০ টাকার ৪টা নোট সহ ভাঙতি টাকাও আছে। কায়নাত ২,০০০ টাকা নিয়ে মানিব্যাগ জায়গা মতো রেখে দিল। মনে মনে, কিপটা, বলতে ভুলেনি। অর্ণ জামা কাপড় বের করে ভ্রু কুঁচকে কায়নাতের দিকে তাকিয়ে ওয়াশরুমে ঢুকল। কায়নাত মুখ বাঁকিয়ে টাকা নিজের শাড়ির কোমরে গুজে রাখল। অর্ণ ফ্রেশ হয়ে বেরিয়ে এসে গায়ে শার্ট জড়িয়ে বোতাম লাগল। তারপর স্বাভাবিক ভঙ্গিতে মানিব্যাগ হাতে নিয়ে খুলতেই চোখ সরু হয়ে এলো। ভেতরে ২টা ১,০০০ টাকার নোট নেই। সে মানিব্যাগটা শক্ত করে ধরে ভ্রু কুঁচকে তাকালো ঠিক কায়নাতের দিকে। কায়নাত তখন বালিশের খোল পাল্টে গুনগুন করে গান গাইছিল। তুমি এত পাগল হইছ কেন পাইয়া আমারে? বাড়াবাড়ি করলে তুমি থাকবো না ঘরে। অর্ণর চোখ আরও সংকীর্ণ হল। মানিব্যাগ থেকে টাকা কে নিয়েছে? কায়নাত পিছু ঘুরে শাড়ির আঁচল কোমরে গুজে আশ্চর্য হয়ে বলল, আরে, সত্যি টাকা নেই? আজব কাণ্ড। অর্ণ সন্দিহান চোখে মানিব্যাগ ঝুলিয়ে বলল, প্রশ্ন হচ্ছে এখান থেকে টাকা কে নিয়েছে? আমি কিন্তু জানি না। সত্যি কসম, আপনার মানিব্যাগ থেকে ২,০০০ টাকা কে নিয়েছে আমি জানিই না। আমি বলেছি শুধু টাকা নেই, আর তুমি নিজেই বললে ২,০০০ টাকা নেই। তুমি জানলে কিভাবে ২,০০০ টাকাই মিসিং হয়েছে? কায়নাত চোর ধরা পড়ার মতো আমতা আমতা শুরু করল। ইয়া আল্লাহ! মুখ ফসকে বেরিয়ে গেল। অর্ণ ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। মুখ ফসকানোর জন্য আগে মুখ ভরতে হয়। মানে তুমিই নিয়েছ? না মানে, নিলেই বাকি হয়েছে। বউ যদি জামাইয়ের মানিব্যাগ থেকে ২টা টাকাও নিতে না পারে, তবে বউ হওয়ার মানেটা কি? আমি তো আপনার সবকিছু ভাগাভাগি করি। অর্ণ চোখ ছোট করে তার দিকে তাকালো। সবকিছু ভাগাভাগি করো? কায়নাত গম্ভীর মুখে বলল, অবশ্যই। আপনার মা বাবা আমার মা বাবা, আপনার বাড়ি আমার বাড়ি, আপনার জামা আমার কাপড় শুকানোর দড়ি, আপনার বিছানা সবকিছুই তো আমার। সেই হিসেবে দাঁড়ায় আপনার টাকা মানে আমারও টাকা। অর্ণ ধীরে ধীরে এগিয়ে এসে কায়নাতের কোমরের দিকে তাকালো।
সে আঁচল টেনে কোমর ঢাকতে চাইল কিন্তু দেরি হয়ে গেছে। অর্ণ তার হাত সরিয়ে কোমরের গুজ থেকে টাকাটা টেনে বের করে আনল। কায়নাত এক ঝটকায় চুপ মেরে গেল। চোখ বড় বড় করে বলল, হায় আল্লাহ, এই টাকা আমার কোমরে কি করে এলো? আমি তো চুরি করিনি। তাহলে এটা কি? চুরি না? কায়নাত আমতা আমতা করে বলল, চুরি নয়, চুরি বললে অপমান হয়। বউ মানে তো জামাইয়ের লাইফ পার্টনার। পার্টনারশিপে টাকা পয়সা তো ভাগাভাগি হবেই। অর্ণ মানিব্যাগে টাকা ভরে ফেলার ভঙ্গি করতেই কায়নাত আঁচল দিয়ে মুখ চেপে ঝটপট বলে ফেলল, এত কিপটা কেন আপনি? মাত্র তো 2000ই নিয়েছি। আপনার টাকা মানে তো আমার টাকা। তুমি যদি এমনিই নিতে থাকো, একদিন দেখবে আমি ভিখারি হয়ে গেছি। ভিখারি হলেও কি আসে যায়? আমি তখনও থাকব পাশে, আপনার ভিখারির বউ হয়ে। অর্ণ গভীর দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। মানিব্যাগ থেকে একটা ক্রেডিট কার্ড বের করে কায়নাতের হাতে ধরিয়ে দিয়ে বলল, পাসওয়ার্ড হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। কার্ড দিয়েছি বলে ইচ্ছা মতো খরচ করবে না বেয়াদব মহিলা। মাঝে পেরিয়েছে বেশ কয়েক সপ্তাহ। যে যার জীবন নিয়ে ব্যস্ত। নিধি চৌধুরী বাড়ি এসে একদম গিন্নি হয়ে গেছে। নিশার বোর্ড পরীক্ষা শুরু হয়েছে দুদিন আগে। আজকে তার পরীক্ষা আছে। আজ বুধবার। সকালে নিধি শাশুড়ির সাথে হাতে হাতে কাজ করেছে। সাইমার শরীর ভালো না থাকায় সে আসছে না কয়েকদিন ধরেই। বেহরুজ বেগম ব্যস্ত হাতে সবকিছু এনে ডাইনিং টেবিলে রাখছেন। সবাই খেতে নিচে নেমেছে। কায়নাত ক্লান্ত শরীর নিয়ে চেয়ার টেনে বসল। নিধি শাড়ির আঁচলে হাত মুছে কায়নাতের কপালে হাত রেখে বলল, জ্বর তো নেই বুড়ি, আজ কলেজে যেতেই হবে? কায়নাত মাথা নাড়িয়ে বলল, অনেকদিন মিস দিয়েছি আপু, আর দেয়া যাবে না। নিধি দীর্ঘশ্বাস ফেলে প্রেমের দিকে তাকাল। প্রেম ভ্রু কুচকে বউয়ের দিকে তাকিয়ে আছে। নিধি মুখ বাঁকিয়ে রান্নাঘরে গেল। অর্ণ তখন এসে কায়নাতের পাশে বসে কপালে হাত রেখে চাপা নিঃশ্বাস ফেলল। কায়নাতের ঠান্ডা কাশি ছিল, এখন সব নরমাল। মাশফিক চৌধুরী খানিকক্ষণ পর এসে বসলেন। অর্ণর দিকে আর চোখে তাকিয়ে বললেন, তোমার ফ্লাইটের ডেট ঠিক হয়েছে জানাওনি কেন? কায়নাত ফট করে অর্ণর দিকে তাকাল। অর্ণ আর চোখে কায়নাতের দিকে তাকিয়ে বলল, কালকেই জেনেছি। কি করবে ভাবলে? যাব। একা? হুম। কায়নাত মাথা নিচু করে ঠোঁট কামড়ে ধরল। অর্ণ সেদিকে তাকিয়ে খাওয়ায় মনোযোগী হল। কলেজ ছুটি শেষে ভিড়ের ভেতরে দাঁড়িয়ে রইল কায়নাত। পাশে কয়েকজন বান্ধবী একে একে বাসে উঠে চলে গেল। বাড়ির গাড়ি আজ আসেনি। মোবাইল বারবার কানে ধরেও কোনো কল রিসিভ হল না। হতাশ মুখে রাস্তার পাশে দাঁড়িয়ে রিকশার জন্য হাত তুলতেই একটা কালো এসইউভি এসে ব্রেক কষল ঠিক সামনে। গাড়ির গ্লাস নামল না, শুধু পিছনের দরজা ফট করে খুলে গেল। কায়নাত প্রথমে ভেবেছিল হয়তো বাড়ির কেউ পাঠিয়েছে, কিন্তু এক পলকে পেছনে থেকে জন মুখ ঢাকা মানুষ এগিয়ে এসে তাকে ধাক্কা দিয়ে গাড়ির ভেতরে বসিয়ে দিল। কায়নাত শব্দ করার আগেই একজন একটা সাদা কাপড় মুখের উপর চেপে ধরল। অন্যজন গাড়ির দরজা বন্ধ করতেই সঙ্গে সঙ্গে গাড়ি জোরে স্টার্ট নিল। চারপাশের মানুষ মুহূর্তে কিছু বুঝে ওঠার আগেই গাড়ি ধুলো উড়িয়ে রাস্তা ছাড়ল। কায়নাতের বুক ধকধক করতে লাগল। চোখ বড় বড় করে সে তাকিয়ে দেখল সামনে বসে আছে আরও জন। তাদের চোখে কালো সানগ্লাস, মুখ অর্ধেক ঢাকা। ব্যস্ত শহরের রাস্তা পেরিয়ে গাড়িটা ঢুকল একটা ফাঁকা রাস্তায়। কায়নাতের জ্ঞান নেই। শান্ত দেহটা পড়ে আছে এক কোণায়। মাথার হিজাব এলোমেলো হয়ে ছড়িয়ে আছে তারই দেহে। প্রায় 40 মিনিট পর গাড়ি বাঁক নিয়ে ঢুকে গেল একটা নির্জন এলাকায়। চারপাশে আধা জঙ্গল, শেওলা পড়া গাছপালা আর পাখির কর্কশ ডাক, পুরোটা যেন অচেনা অন্ধকারের আবেশে ঢাকা। গাড়ি এসে থামল বিশাল এক গেটের সামনে। লোহার গেটটা পুরোটাই রাজকীয় ভাব। ভেতর থেকে লোক এসে সেটা টেনে খুলে দিল। এসইউভি গেট পার হয়ে ঢুকে গেল। ভেতরে ঢুকতেই চোখে পড়ে একটা ডুপ্লেক্স বাড়ি। চারদিকে উঁচু দেয়াল দিয়ে ঘেরা বাড়িটার পরিবেশ অদ্ভুত ভৌতিক মনে হচ্ছিল। আশেপাশে আর কোনো বাড়ি নেই, শুধু কাকের ডাক আর বাতাসের শো শো শব্দ শোনা যাচ্ছিল। দরজা খুলে মুখ ঢাকা জন লোক দ্রুত কায়নাতকে টেনে নামাল। তার নিস্তেজ শরীরটা এক ঝটকায় কাঁধে তুলে নিয়ে ভেতরে প্রবেশ করল। ড্রয়িং রুমটা আধো আলোতে ঢাকা। জানালার পর্দা টেনে বন্ধ করা, বাতাসে এক অদ্ভুত বাজে গন্ধ। কায়নাতকে নিয়ে যাওয়া হলো সিঁড়ি বেয়ে ওপরতলায়। করিডোর পেরিয়ে একদম কোণের ঘরে ফেলে দেওয়া হলো তাকে। দরজাটা বাইরে থেকে তালা লাগিয়ে দিল লোকগুলো। কায়নাতের নিস্তেজ দেহ মেঝেতে পড়ে রইল। তার বুক ধীরে ধীরে ওঠানামা করছে। সময়ের ব্যবধানে হয়তো তার জ্ঞান ফিরবে। নিশা এক্সাম শেষে বাড়ি ফিরেছে স্বার্থর সাথে।
স্বার্থ তাকে আনতে গিয়েছিল। ড্রয়িং রুমের সোফায় নুসরাত খাবার মেখে নিশাকে খাইয়ে দিচ্ছে। হঠাৎ আদাল দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, বড় ভাবি কি এখনো বাড়ি ফিরেনি? আমি তো সারাদিন আজ বাসায়। ভাবিকে তো দেখলাম না। নুসরাত হঠাৎ থমকে গিয়ে বলল, না তো, কায়নাত এখনো বাড়ি ফিরেনি। স্বার্থ কপাল কুঁচকে অর্ণর নাম্বারে কল লাগাল। প্রথমবার রিসিভ না হলেও দ্বিতীয়বার কল রিসিভ হল। ওপাশ থেকে অর্ণ কিছু বলার আগেই স্বার্থ বলল, কায়নাত কি তোর সাথে? অর্ণ গ্রাউন্ড ফ্লোর থেকে সবে নিজের ফ্লোরে পা রেখেছে। আর স্বার্থর মুখে এহেন কথা শুনে হতভম্ব হয়ে বলল, এখানে তো নেই। কেন, কি হয়েছে? আমি তোর বাসায়। নিশাকে এক্সাম হলো থেকে নিয়ে এসেছি সেই কখন। এখন সন্ধ্যা হতে চলল কিন্তু কায়নাত এখনও বাড়ি ফিরেনি।